বন্ধুরা, ভিডিওর শুরুতে শুভেচ্ছা নিবেন। আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা চলে এসেছি নতুন আরেকটি রিঅ্যাকশন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজকে আসলে যে ভিডিওটি রিঅ্যাকশন করবো, তো সেটি আসলে আমাদের প্রিয় অভিনেতা ডিপজল ভাইয়ের একটি ইন্টারভিউ। তো আসলে এটি খুবই ইন্টারেস্টিং কিছু কথা আছে এই ভিডিওতে, এই ইন্টারভিউতে, যার কারণে আসলে এটি রিঅ্যাকশন করতেছি। তো সেটি হচ্ছে আমাদের ডালিউডের যদি বলি যে কয়েকটি মাস্টারপিস ছবি আছে, তার মধ্যে একটি হচ্ছে আম্মাজান। তো এই আম্মাজান ছবিটি আসলে আম্মাজান ছবি নিয়ে একটি ঘটনা, আসলে এই ঘটনাটি শুনে আমি আসলে অবাক হয়ে গিয়েছি যে এই ছবির প্রযোজক হচ্ছেন ডিপজল ভাই, এবং তিনি আসলে নায়ক মান্নার উপরে রাগ করে তিনি আসলে এই ছবির যে রিল আছে, শুটিং যেটাতে করা হয়, যে রিল আছে, তো আগে রিলের মধ্যে শুটিং করা হতো। তো সেই রিলটি তিনি জ্বালিয়ে ফেলতে চেয়েছিলেন। তো যদি আসলে তিনি এই রিলটি সত্যি জ্বালিয়ে ফেলতেন, তাহলে কিন্তু আসলে কি আমরা এত সুন্দর একটি ছবি দেখতে পেতাম। তো আসলে কেন তিনি আসলে এই রিলগুলো জ্বালিয়ে ফেলতে চেয়েছিলেন, এই বিষয় নিয়ে আসলে তিনি কিছু কথা বলেছেন, কিছু স্মৃতিচারণ করেছেন একটি ইন্টারভিউতে। তো চলুন আমরা সেই ইন্টারভিউটি দেখে নেই। আর অবশ্যই আমি এখন যে ভিডিওটি রিঅ্যাকশন করবো, সেটি চিটি ইউটিউব চ্যানেল থেকে, হাসান সাইদুল ভাইয়ের ইউটিউব চ্যানেল থেকে আসলে এটি রিঅ্যাকশন করতেছি। তিনি এই ইন্টারভিউটি নিয়েছেন। তো অবশ্যই আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। তো যাই হোক, আর কথা না বলে চলুন আমরা সেই ইন্টারভিউটি দেখে নিই। বাজান পুড়িয়ে ফেলবো আমি, এই দেখ নেগেটিভ এই বলে ছবি অফ হচ্ছিল প্রায় 3 থেকে 4 মাস 5 মাস হবে। আমরা বিগত কয়েকদিন একটা সাক্ষাৎকার দেখেছি কাজী হাত আসলে আম্মাজান ছবি নিয়ে কিন্তু অনেক গল্প আছে, পিছনে অনেক ঘটনা এবং কাহিনী আছে। আমরা ধীরে ধীরে সবগুলোই ইনশাল্লাহ দেখব। সাহেবের একটু বড় করে প্রশ্নটা হবে, সেটা হচ্ছে আম্মাজান ছবির গল্পটা। তিনি বললেন যে একবারও এক সাক্ষাৎকারে বলেছেন যে মুক্তির আগের দিন গাড়ি ভরে টাকা নিয়ে গেছে, আর আরেকদিন বললেন কেঁদে একটা চ্যানেলে যে ওনার গল্প, এটা ওনার জীবন থেকে নেওয়া। কিন্তু আমরা যতটুকু জেনেছি, এই আম্মাজান সিনেমার কনসেপ্টটা ডিপজলের মাথা থেকে এসেছে, এবং এই কনসেপ্টে তিনি মান্নার সাথে অভিমান করে রুবেলকে নিতে চেয়েছে, এটা যতটুকু জেনে আসছে। তো সামগ্রিক অর্থে আম্মাজান সিনেমার আলাদা গল্পটা আপনি আজকে শেষ করবেন, কারণ আমরা অনেক কাছ থেকে অনেক কথা শুনি, কেউ মারা গেছে, কেউ বেঁচে আছে, কিন্তু সত্যটা জানতে চাই। আম্মাজান গল্পটা সত্য, যেটা আমরা এশিয়া হলে বসে গল্প লিখছিলাম, খায়েদ ব্যাক রুমে মান্না এক জায়গায়, আমরা বসে বসে আড্ডা দিই আর গল্প টল্প লেখ। তখন আমার ওই স্টাফ এসে বলছে যে ফল লাগবো, ফল লাগবো, কার মার কেন? আমি যারে বলছে তার ডাকাইলাম, কিরে মার ফল লাগবো তোর, তুই আমার কষ্ট নেই, তুই হলে টাকা নিয়ে কিনে নিয়েছি যে ফল চাইছে, খাবার ফল। এই দৃশ্যটি আম্মাজান ছবিতে ছিল এবং এটি খুবই জনপ্রিয় একটি দৃশ্য। কিন্তু এটি খাবার। আচ্ছা আচ্ছা, তারপর ফল ফল চাইবো তো ফলের প্রবলেমটা কি? ফল তো চাইছে এই দুপুরে বোধ হয়, এখন বাজে রাইতে 9টা, তুই দিয়ে আস না কেন? ফলের ওই ধরে প্রবলেমটা নিয়ে গেলাম, হইলো আসলে যে ফল কথাগুলো, খাবার ফল। হ্যাঁ খাবার। আচ্ছা আচ্ছা, ডিপজল ভাইয়ের কথাগুলো কিন্তু আসলে খুবই সুন্দর। উনি প্রশ্ন করতেছেন যে ফলের প্রবলেমটা কি, খুবই সুন্দর কথা। তারপর ফল ফল চাইবো তো ফলের প্রবলেমটা কি? ফল তো চাইছে এই দুপুরে বোধ হয়, এখন বাজে রাইতে 9টা, তুই দিয়ে আস না কেন? ওই ধরে নিয়ে গেলাম, হইলো ওই সময় নিউ মার্কেটের সামনে ফলের দোকান সবচেয়ে বেশি ছিল, ওখান থেকে বিভিন্ন টাইপের ফল এক পিকআপের উপরে ফল কিনে যে এটা নিয়ে যা বাসায়। এই তো ওই ওই জিনিসটা দেখেই কাজী হায়াত এই মার প্রতি যে কতটুকু কী করে ওই দিন টার্গেট করেছে। তখনই বললো যে আমি একটা আম্মাজান ছবি বানাবো। এই তো ছবির গল্প। কে কোনভাবে বলে এটা আমার আসলে এখানে আমি আসলে ভিডিওতে কথা বলতেছি, আপনারা হয়তো বিরক্ত হবেন। তো এখানে আসলে যে কথাটি আসলে সম্পূর্ণ, আমি যেটি বুঝতে পারতেছি যে সম্পূর্ণ আম্মাজান ছবির গল্পটা কিন্তু হচ্ছে হয়তো কাজী হায়াতের মাথা থেকে এসেছিল, মন থেকে এসেছিল। কিন্তু এখানে এই যে দৃশ্যটি, এটি কিন্তু তিনি হয়তো ডিপজলের এই ঘটনাটিকে দেখে তিনি হয়তো ভিডিওতে এই দৃশ্যটি ছবিতে এই দৃশ্যটি করেছেন, সংযুক্ত করেছেন, যে এই যে ফল নিয়ে যাওয়ার যে বিষয়টি এটি। তবে আসলে কিছু ধোঁয়াশা তৈরি হচ্ছে এই গল্পটি নিয়ে। কাজী হায়াত, আমিও শুনেছি একটি ইন্টারভিউতে তিনি বলেছেন যে
এটি তার বাস্তব জীবন থেকে নেওয়া। আবার ডিপজল তো এখানে শুধু এই যে একটি লাইনের কথা বলেছেন যে এই ফলের যে বিষয়টি এটি তিনি বলেছেন। আবার মানে উপস্থাপক যিনি আছেন মানে ইন্টারভিউ যিনি নিচ্ছেন তিনি হয়তো জোর করে আমার কাছে মনে হচ্ছে যে তিনি চাইতেছেন যে ডিপজল ভাই এটি বলেন যে এই সম্পূর্ণ গল্পটি তার। তো আসলে মানে এটি আসলে কার এটি নিয়ে আসলে কিছু বিতর্ক থাকবেই। চলুন ভিডিওটি আমরা দেখি। জানার বিষয় না, আর আমি কেউর সাথে ফাইট দিতেও চাই না। কিন্তু আমরা জেনেছি, ছোটবেলা থেকে জেনে আসছি যে কনসেপ্ট আপনার মাথা থেকে এসেছে, এবং এটার যেটা বললাম যে মান্নার সাথে আপনার একটা মানসিক একটা দ্বন্দ্ব হতে গিয়েছিল, রুবেলকে নিতে চেয়েছিলেন, কিন্তু সেটা টেকনিক্যালি আমি 25% কাজ করে চমরকুঠির ধানমন্ডি, মান্নার সাথে আমার ঝগড়া হইলো। মান্না আসলো রাত্রের বোধহয় 8:30 9টায়, ও 10টা বাজে। আচ্ছা, আমি আরেকটি কথা এখানে বলি যে মান্নার সাথে যে যোগরার যে বিষয়টি সেটি কিন্তু আসলে তাদের ক্রেডিট নিয়ে হয়েছিল, কারণ দুজন সমানে ছবি দিয়ে যাচ্ছিলেন। এর মাঝে কিন্তু তাদের একটি মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব আসলে যে আসলে কার কারণে ছবি চলতেছে। ডিপজল বলতেছেন তার কারণে, মান্না বলতেছেন তার কারণে। মানে এটা তাদের মনে মনে একটি মনে মনে একটি দ্বন্দ্ব ছিল। তো তারপরে আসলে তারা কিছুদিন আলাদা হয়ে যান যে দেখি আসলে কার ক্রেডিটে আসলে ছবি চলতেছে। কিন্তু খুবই মানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে সেই সময় কিন্তু দুইজনই জনপ্রিয় হয়ে গিয়েছেন, মানে দুইজনের ছবি চলতেছে। তারা যখন আলাদা হয়ে ছবি করতেছেন তখনও কিন্তু তাদের ছবি চলতেছে। তো তারপরে আসলে মানে মান্না আসলেন আম্মা জানে, সেটা খুবই মানে ইন্টারেস্টিং গল্প আছে এখানে। আমি চলে যাবো। আমি বলি, না তোর যাও চলবে না, এই চমরকুঠির ভাঙ্গে ফেলবো আজকে, কালকের থেকে ভাঙ্গা ধরবো। এই এই রোটের কাজটা যদি শেষ না করি ছবিটা আবার কাজ করতে হবে। তার মানে অনেক কাজ এখানে করছি আমরা, ওই বাড়িটার মধ্যে আমরা অনেক কাজ করছি, কিন্তু ওখানে কিছু কাজ ছিল ঘন্টা 2-3 যে আমি এই কাজটা করে যেতে পারতাম না। যাবে না, এই লয়ে আমার ঝগড়া যেটা হয়েছে ওর সাথে। তার মানে কিছু করা ছিল। হ্যাঁ, কিছু করা ছিল, 30-40% কাজ করা ছিল। বাহ। তখন মান্না লগে কথা কই না, মান্না পরে আসলো 7-8 দিন পরে আমার রিং দিল, আমার এখানে আসলো, বলতে হচ্ছে দোস্ত যাইছে ভুল মান্না এসেছিলেন কিন্তু কাজী হায়াতের কথা, কাজী হায়াতি কিন্তু আসলে মান্নাকে পাঠিয়েছিলেন। হয়েছে, কাজ আরম্ভ কর। আমি বলি, না তো ওই ছবি পুড়ে হালাইতে বলছে। আমি বড় ছবি যদি কোনো সময় করি তো না করুম, দেখা যায়। পরে এই 3-4-5 মাসের ভিতর আবার রুবেলে নেওয়ার কথা হইল, ছবি আপনি করবেনই। ছবি করবই। তারপরে হইলো আম্মা জান তো গল্পটা বলো, এই গল্প আসলে কি মিস করা যায়? তা আম্মা যান পরে ইয়ারে নেওয়া হবে কি হুমায়ুন ফরিদির কাছে যাচ্ছে। ফরিদি ভাই বলছে যদি এই ছবি করেন টাকা তো লাগবে না, আমি আর আপনাদের প্রতিদিন খাওয়ার ব্যবস্থা করব। এত পছন্দ হয়েছে। এত পছন্দ সে গল্প। সেম গল্পটা আমি প্রথম নিতে চেয়েছিলাম শাবানা ম্যাডামরে। ওখানে রেপ ছিল দেখে শাবানা ম্যাডাম রাজি হন নাই। পরে আমরা চয়েস করলাম ইয়ারে শবনম ম্যাডামকে। শবনম ম্যাডাম। শবনম ম্যাডাম উনি যেভাবে কথা বলছি, উনি খুবই শবনম ম্যাডামকে নেওয়ার জন্য আসলে ছবিটি আরও বেশি ইউনিক হয়ে গিয়েছে, কারণ শবনম ম্যাডামের অনেক গ্যাপ ছিল সিনেমাতে, যার কারণে অনেক দিন পরে তিনি আসলে স্ক্রিনে আসার কারণে, সিনেমাতে আসার কারণে বলছে আমি ব্ল্যাক কিন্তু ছবিটি দেখেছে। এবং আমার কাছে মনে হয় এই আম্মাজান গল্পের জন্য আসলে শবনম ম্যাডাম একদম পারফেক্ট একজন কাস্টিং ছিলেন। চেক দিলাম, আপনার কাজ করেন। ছবির গল্প আমার পছন্দ হয়েছে, আর কোনো কথাই নেই। এই তো ছবির কাজ আরম্ভ করলাম, তার মাঝখানে ওর সাথে ঝগড়াঝাটি হইতে পারে। আসলে ওই দিন কাজটা হয়েছে, কাজ করা হয়েছে, কিন্তু রাত্রে কাজ করছে, রাতের 1টা পর্যন্ত কাজ করে শেষ করে আমরা বাইরেছি। তো ঝগড়া হয়, বন্ধুবান্ধব কথা কাটাকাটি হয় যে কোনো ব্যাপারে। আচ্ছা, আমরা ঝগড়ার বিষয় না, আমরা ছবির গল্প শুনতে চাই। যখন আপনার ছবিটা হয়ে গেল, হুমায়ুন ফরিদি ভাই আসলো না, রুবেল ভাই আসলো না, ওভারঅল শবনম ম্যাডাম এবং মান্না ভাইকে দিয়ে কাজটা করা হয়ে গেছে, মুক্তির পর যেটা শুনলাম আর কি গত কয়েকদিনের মধ্যে যে মুক্তির আগের দিনই আপনি টাকা উঠিয়ে নিতে পেরেছেন। আমার ওই ছবিতে খরচ গেছিল বোধহয় 1,02,00,000, আরও 2 লাখ টাকা বেশি পাইছিলাম আমি মুক্তির আগে। মুক্তির আগে। মুক্তি কালকে, আজকে মনে করেন যে সন্ধ্যার মধ্যে আমার 1 এটাকে টেবিল কাস্টিং বলা হয়, যে মুক্তির আগের দিন টেবিল কোটি কাস্টিং 4 লাখ টাকা আমার হাতে টেবিলে আসছে। আচ্ছা, তাহলে আম্মাজান সিনেমাটি প্রযোজক হিসেবে নাকি অভিনেতা হিসেবে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল? আমি ওটা জানি না, দর্শক জানে। আমি কি অভিনয় করি তাও জানি না আমি,
দর্শক জানে, ভালো মন্দ দর্শকই বোঝে। কালাম এই আম্মাজান সিনেমাটা এই যে মানে কালাম ছিল। বাংলাদেশের সেরা 10টি সিনেমার মধ্যে একটা, এটা আপনি ফিল করেন কিনা? আপনি তো খবর কাগজ দেখেন। অবশ্যই বাংলাদেশে আমি মনে করি আম্মা জান আর হবে না। আম্মা জান একটাই পয়দা হয়েছে, একটাই। আমি এর উপরেও নিচে আমি সত্যি। কোনো ছবি দেখি না। আমার বহু ছবির রেকর্ড আছে, কুড়ি টাকার কাবিন, পিতার জি। আসন, দাদিমা, চাচ্চু, ধাওয়া। আমার বহু টাইপের ছবি হয়েছে। ভালোই করার চেষ্টা করছি সবসময়। আনকমন আনকমন গল্প আমার হইলো ভালো লাগবে, আমার দর্শকের ভালো লাগে একটাই জিনিস, আমার গল্প ভালো লাগে, গল্প অবশ্যই দর্শকের ভালো লাগে, যার জন্য আমার ছবি দেখাও বেশি। আচ্ছা, কিন্তু এই আম্মাজান ছবি নিয়ে অনেক একটা আক্ষেপ আছে, সেটা হচ্ছে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, যে শবনম ম্যাডামের সর্বশেষ ছবি এটা, মানে এটা কি বুঝতে পেরেছেন আপনি? মানে হ্যাঁ, উনি একটাই কথা বলছে যে আমি আম্মা জান ছবি করছি, এর উপর আর ভিট করার মতন আমার নাই, এই জন্য আমি আর ছবিও করব না। আচ্ছা, ওই আম্মা জান যেখানে যায় আম্মা জান বলে, এই আম্মা জান যায়, তো ওইটারে সম্মান রাখার জন্যই উনি হয়তো আর পরবর্তী ছবি করেনি। আচ্ছা। কি অসাধারণ! আসলে আগের শিল্পীরা সত্যি অসাধারণ ছিলেন, তাদের মন মানসিকতা সবকিছু মিলিয়ে। তো বন্ধুরা, যাই হোক, আসলে আমরা ডিপজলের এই ইন্টারভিউটি দেখে নিলাম এবং সেখান থেকে আসলে অনেক অজানা কিছু জানলাম এবং জানতে পারলাম যে এই সিনেমার পিছনে কিন্তু, এই সিনেমা যখন মানে তৈরি করবেন তখন কিন্তু আসলে অনেক ঝামেলা হচ্ছিল, একটার পর একটা ঝামেলা হচ্ছিল। তো এটা আসলে ভালো কিছু হতে গেলে আসলে সেখানে অনেক বাধা থাকে। তো সব বাধা পেরিয়ে কিন্তু আসলে কাজ করতে হয়। তো শেষ পর্যন্ত তারা এই কাজটি করেছিলেন এবং আমার কাছে মনে হয় যে এই সিনেমায় যারা অভিনয় করেছেন আসলে প্রত্যেকেই এই সিনেমায় তাদের সেরা কাজটি করেছেন এবং এটি বাংলাদেশের একটি মাস্টারপিস সিনেমা হয়ে থাকবে। তো যাই হোক, আসলে ভালোই লেগেছে ডিপজলের এই ইন্টারভিউ দেখে এবং সেখান থেকে আসলে আমরা আরও অনেক কিছু জানতে পেরেছি। তো যাই হোক, ভিডিওটি বেশ লম্বা হয়ে গিয়েছে, আর কথা বলতেছি না। তো আপনাদের কাছে কেমন লেগেছে এই ইন্টারভিউটি সেটি কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট রিঅ্যাকশন ভিডিওতে। আল্লাহ হাফিজ।